নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। আর করোনার আবহে বাংলায় এই বিশেষ পর্বে আমি সুজয় রয়েছি আপনাদের সঙ্গে। দীর্ঘ 7.5 মাস বাদে অবশেষে রাজ্যে গড়ালো লোকাল ট্রেনের চাকা। লোকাল ট্রেনের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গেই আমাদের প্রত্যেকের মনে যে প্রশ্নটা সবথেকে বেশি উকিঝুঁকি মারছে, তাহলে কি রাজ্যে গতি বাড়ল? অর্থাৎ আমরা দীর্ঘদিন যে লকডাউনের ফেজে ছিলাম, যখন আমাদের রাজ্যের গতি অনেকটা ঢিমে তালে চলছিল এবং সেই গতির সঙ্গে অবশ্যই অর্থনীতি সম্পৃক্ত, তাই বলাই যায় যে অর্থনীতির যে চাকা, সেই চাকা কি এবার গড়াবে? এই প্রশ্নটাই কিন্তু সবথেকে সামনে চলে এসছে। কারণ মানুষ দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন, জেলার মানুষ তারা শহরে আসতে পারেননি। ট্রেন চলা মানেই সাধারণ মানুষ শহরে আসবেন এবং তারা আবার তাদের কর্মস্থলে ফিরে আসবেন, কাজ করবেন, তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, অর্থনীতি এগোবে। এই যে সহজ অর্থনীতির বা সরল অর্থনীতির যে রেখা, সেই রেখা কি আদৌ ঊর্ধ্বমুখী হবে? এই প্রশ্নটাই এখন সবথেকে জটিল প্রশ্ন। পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে যখন সংক্রমণে এখনও রাশ টানা যায়নি সেইভাবে, এই রেলের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গে কি সংক্রমণ আরও বাড়তে পারে? এই নিয়েই বিশেষজ্ঞদের মতামত চলবে আলোচনা এবং চলবে তর্ক বিতর্ক। আর বিশিষ্ট অতিথিরা রয়েছেন, তাদের সঙ্গে প্রথমে পরিচয় পর্ব সারব। আমার ঠিক বাদিকে আমার সঙ্গে বসে আছেন সমীরণ রায়, প্রাক্তন পুলিশ কর্তা, আপনাকে স্বাগত জানাই। রয়েছেন ডক্টর অরিন্দম পান্ডে, হৃদরোগ বিশেষজ্ঞ বিশিষ্ট চিকিৎসক, আপনাকেও স্বাগত জানাই। এবং রয়েছেন নাগরিক সমাজের সম্পাদক নব দত্ত, বিশিষ্ট মুখ, আমরা প্রত্যেকেই চিনি, দীর্ঘদিন এই নাগরিক সমাজ, নাগরিক আন্দোলন নিয়ে তিনি কাজ করে চলেছেন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাই। তবে আমরা আমাদের এই আলোচনার পর্বে ঢোকার আগে একটু দেখে নেব আমাদের লোকাল ট্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা, বনগা শাখা। সেই শাখায় যে ভিড় থাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে যে ভিড় সবাই আমরা জানি, সেই বনগা লোকালের চেহারাটা ঠিক কীরকম, তাই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। লোকাল ট্রেন চালুর দ্বিতীয় দিন, বাদুড়ঝোলা বনগা লোকাল, মাথায় উঠেছে করোনা বেঁধে। বনগা লোকাল আছে, বনগা লোকালেই যে ভিড় 7.5 মাস আগে ছিল, সেই ভিড় না থাকলেও সেই ভিড়ের কাছাকাছি কিন্তু ভিড় ঝুলছে বাদুড়ঝোলার মতো মানুষ। পাশাপাশি আছে যাত্রীরা বসে যাতায়াত করছে। করোনা আবহেই রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন। প্রথম দিনে ফাঁকা বনগা লোকালের ছবি অবাক করেছিল সকলকে। দ্বিতীয় দিনের শুরুতেই বদলে গেল সেই ছবি। সকাল 7টা, শিয়ালদাগামী বনগা লোকাল স্টেশনে ঢুকতেই হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। ঠেলাঠেলি করে ট্রেনে উঠতে দেখা যায় যাত্রীদের। ট্রেনের ভিতরেও করোনা বিধি মানার কোনো বালাই নেই। এক একটি সিটে গা ঘেঁষাঘেঁষি করে বসে রয়েছেন যাত্রীরা। অনেকে আবার জায়গা না পেয়ে ট্রেনের গেটের সামনেই দাঁড়িয়ে আছেন, যেমনটা 7.5 মাস আগে দেখা যেত। সকাল 10:15, বনগা স্টেশনে ঢুকতেই আবার দেখা যায় একই ছবি। তবে এবারের ভিড় কিছুটা হালকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও পাতলা হতে থাকে। তাতেও করোনা বিধি মানার কোনো লক্ষণই দেখা গেল না যাত্রীদের মধ্যে। শারীরিক দূরত্ব বিধি কতটা ঠিক মানা হচ্ছে ট্রেনে? ট্রেন কিন্তু কার্যত যত বেলা হচ্ছে ততটাই ফাঁকা। এবং যাত্রীরা আমরা যদি দেখি, দাদা আগের তুলনায় ভিড় কেমন হচ্ছে? আগের তুলনায় ভিড় ঠিকই আছে মোটামুটি, এখন তেমন একটা ভিড় হয়নি, এখন অনেকে যাতায়াত করছে না। তো আশা করছি দিওয়ালির পর থেকে যেমন আগে বনগা লোকালে যেমন হতো, যেমন প্রেশারটা থাকতো সেরকম প্রেশার থাকবে। দাদা বনগা লোকালে কখনো এরকম ফাঁকা দেখেছেন এর আগে? দেখেছেন ভিড় হচ্ছে, মানুষ মানছে না। বনগা লোকালের এই যে ভিড়, বনগা লোকাল যেভাবে ভিড়ের জন্য বিখ্যাত, সেই ভিড় বেলা বাড়ার সাথে কিন্তু সেই ভিড় দেখা যাচ্ছে না, যদিও সকালের দিকে কিন্তু ভিড় ছিল। স্টেশনে ঢোকার মুখে শারীরিক তাপমাত্রা মাপা, বারবার সচেতনতা প্রচার করা হলেও হুঁশ ফিরছে না এক শ্রেণীর যাত্রীদের। ট্রেনে উঠেই বিন্দাস মাস্ক খুলে গা এলিয়ে বসে পড়ছেন যাত্রীরা। বৃহস্পতিবার সকালে ব্যারাকপুর স্টেশনেও দেখা যায় একই ছবি। করোনা বিধির শিকে তুলে ট্রেনে উঠতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। যাত্রীদের অনেকের আশঙ্কা, কালী পুজো মিটলে এই ভিড় দ্বিগুণ হবে। ট্রেন চালুর দ্বিতীয় দিনেই যদি এই চিত্র হয়, তাহলে পুজোর পর কি হবে তা ভাবাচ্ছে। সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আর প্লাস নিউজ, উত্তর 24 পরগনা।
বনগা লোকাল আছে, বনগা লোকালের মতোই আমরা দেখলাম সেই চিত্র। গতকালের চিত্রটা একটু অন্যরকম থাকলেও আজ কিন্তু সেই চেনা ছবি যেন একটু একটু করে ফিরে আসছে। ফলে স্বাস্থ্যবিধি মেনে চলা নাকি জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই বড় চ্যালেঞ্জের মুখে রয়েছি আমরা প্রত্যেকে। আমরা নাগরিক যারা রয়েছি তারা চ্যালেঞ্জের মুখে রয়েছি, চ্যালেঞ্জের মুখে রয়েছে সরকার, চ্যালেঞ্জের মুখে রয়েছে রাজ্য সরকার এবং রেল কর্তৃপক্ষ। কিন্তু এসবের পরেও কিভাবে আমরা সুষ্ঠুভাবে এই যাতায়াত করতে পারি, কোন কোন বিষয়গুলোর ওপর বিশিষ্ট নজর দেওয়া উচিত, আমি প্রথমেই চলে যাব প্রাক্তন পুলিশকর্তা রয়েছেন আমাদের সঙ্গে সমীরণ বাবু। সমীরণ বাবুর কাছে এই প্রশ্ন রাখবো যে এই মুহূর্তে সরকারের কোন কোন বিষয়গুলোর ওপর অতিরিক্ত নজরদারি দেওয়া উচিত বা পদক্ষেপ নেওয়া উচিত? নমস্কার। এই মুহূর্তে আমি মনে করি প্রশাসনকে খুব সচেতনভাবে এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষ জীবন এবং জীবিকার তাগিদে আজকে বেরিয়ে আসবে ঘর থেকে। অনেক দিন মানুষ জীবন এবং জীবিকার থেকে দূরে ছিল। এখনও ভারতবর্ষে কিন্তু সবথেকে সুলভ পরিবহন কিন্তু রেল, এবং রেলের উপরেই ভারতবর্ষের এবং আমাদের সমাজের অর্থনীতির অনেকটাই নির্ভর করে। এই রেল পরিবহনের উপরে মানুষের জীবন এবং জীবিকা নির্ভর করে। কাজেই রেলের উপর যে আজকে দীর্ঘদিন পরে আবার রেল চালু হতেই মানুষ যে চলাচল শুরু করবে, এটা খুব প্রত্যাশিত। কাজে প্রশাসনকে খুব সজাগভাবে, কিন্তু এই সময় নির্মমতা বা কোনো রকম ব্রুটনেসও দেখানো যাবে না, কারণ মানুষের জীবন এবং জীবিকার জন্যই মানুষ আজকে রেলের দিকে ঝুঁকবে। সব থেকে সুলভ পরিবহন, সব থেকে কম সময়ের মধ্যে সব থেকে বেশি দূরত্ব চলে যাওয়া যায়। এবং আজকের অর্থনীতিতে যারা চাকুরিজীবী বলুন, কৃষিজীবী বলুন, তারপরে বিভিন্ন জীবিকায় নিযুক্ত, দেখবেন প্রতিটা ট্রেনে থাকে ভেন্ডার কামরা। ভেন্ডার কামরাগুলো ভর্তি থাকে, দেখবেন কোথাও থেকে মানুষের মিল্ক প্রোডাক্ট আসছে, কোথাও থেকে সবজি আসছে, কোথাও থেকে শস্য আসছে। বিভিন্ন গ্রামীণ অর্থনীতি বলুন, শহরের অর্থনীতি বলুন, অনেকটাই নির্ভর করে রেলের উপরে। কাজেই রেলের উপর যে এই দীর্ঘদিন পর রেল আবার চালু হতে রেলের উপর যে বিশাল একটা দায়িত্ব এবং চাপ বাড়বে, এটা খুব প্রত্যাশিত। কিন্তু এই সময় প্রশাসনকে, আমাদের রেল এবং পশ্চিমবঙ্গ প্রশাসনকে খুব সচেতনভাবে একটা রিং বলুন বা ব্যবস্থা বলুন গড়ে তুলতে হবে, যাতে মানুষের মধ্যে সচেতনতা অন্তত আশা করা যায়। বা সচেতনতা, যেমন মাস্ক, অনেকেই দেখা যাচ্ছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি ট্রেন চালু হওয়ার পর তারা মাস্ক খুলে ফেলছেন, এটা ঠিক নয়। কাজেই তাদেরকে বোঝাতে হবে, অনেক সময় দরকার হলে বাধ্য করতে হবে মাস্ক যেন তারা অবশ্যই রাখেন, ব্যবহার করেন। অর্থাৎ একদিকে স্বাস্থ্যবিধি রয়েছে, আবার অন্যদিকে জীবনের প্রশ্ন, জীবিকার প্রশ্ন রয়েছে। আমি একটু নববাবুর কাছে যাব। নবদত্ত, তিনি দীর্ঘদিন নাগরিক সমাজের পক্ষ থেকে, নাগরিক সমাজের সম্পাদক এবং নাগরিক সমাজের পক্ষ থেকে নাগরিক সমাজের হয়ে কথা বলছেন, আন্দোলন করছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে, তাতে কি আদৌ নাগরিক সমাজের, বৃহত্তর নাগরিক সমাজের কোনো উপকার হবে বলে আপনি মনে করেন? না, দেখুন, এটা তো বলার অপেক্ষা রাখে না যে অনেক উপকার বলতে যা বোঝায় সামগ্রিকভাবে শহর এবং শহরতলি এবং এর সঙ্গে যে সংযোগ, গণপরিবহন ব্যবস্থার সবচেয়ে সহজলভ্য গণপরিবহন ব্যবস্থায় যেটা করা সম্ভব হয়েছে, সেটা রেল ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এবং অসংগঠিত ক্ষেত্রের যারা মানে প্রতিদিন যারা কম রোজগার করে থাকেন, বিশেষ করে যারা আপনার দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের যে ছোট কারখানায় বলুন বা দোকান সংস্থায় বলি বা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে যারা কাজকর্ম করেন, যারা শহরতলি থেকে বা গ্রাম থেকে বা ছোট শহর থেকে মাঝারি শহর থেকে বড় শহরের প্রতিদিন কাজের জন্য আসেন, তাদেরকে শুধু
জীবিকার জন্য নয়, হাসপাতালে চিকিৎসার জন্য বা অন্যান্য কাজে, আইন আদালতের জন্য, সরকারি ব্যবস্থাপনায় সরকারের কাছে দরবার করার জন্য, কারণ সরকারগুলো মূলত কলকাতা এবং শহরেই থাকে। তো এইগুলোর জন্য কিন্তু ট্রেন একটা সহজলভ্য গণপরিবহন এবং এর মাধ্যমেই চলে এসছে, এবং এটা একটা এর মাধ্যমেই কিন্তু আমাদের এখানকার অর্থনীতি একটা নতুন জীবন পেয়েছে। মনে রাখতে হবে যে ভারতবর্ষের বুকে লোকাল ট্রেনের এই আধিক্য এবং লোকাল ট্রেনের মাধ্যমে এই পুরো নগর জীবনকে নতুনভাবে তার জীবনদান করেছে, জীবন সঞ্চার করেছে রেল দুটো জায়গায় বিশেষ উল্লেখযোগ্য। একটা হচ্ছে বোম্বে, মুম্বাই, আর হচ্ছে কলকাতা। এখানে লোকাল ট্রেন বা ইএমইউ এগুলোর কিন্তু আধিক্য অনেক বেশি এবং ব্যবহার মানুষ অনেক বেশি করে। ফলে এইরকম জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ 7 মাস 7.5 মাস ধরে ট্রেন বন্ধ, যারা 5-7 হাজার 10 হাজার টাকা পর্যন্ত বেতন পান, শহরে থাকেন বা শহরে কাজ করেন, প্রতিদিন বাড়ি থেকে বাসস্থান থেকে কর্মস্থানে আসতেন, তাদের অনেকেই কিন্তু কাজে আর আসতে পারছেন না। তার কারণ দৈনিক তাদের 100 টাকা, 60 টাকা, 65 টাকা, 100 টাকা পর্যন্ত, একটা বারাসাত থেকে কলকাতায় একজন কাজে আসবেন, মধ্যমগ্রাম থেকে একজন কাজে আসবেন, সোনারপুর থেকে একজন কাজে আসবেন, তার মাসের মধ্যে প্রায় 4,000 টাকা 5,000 টাকা চলে যাবে মানে পরিবহনের মাধ্যমে। ফলে এইটা কিন্তু একটা মান্থলি 400 টাকা বা 500 টাকার একটা মান্থলি টিকিটে তিনি কিন্তু শহরে আসছেন এবং কাজ করতে পারছিলেন, যেটা তার এই মৌসুমে করতে পারছিলেন না এই লকডাউনের সময় বা বিশেষ সময় মার্চ মাসের পর থেকে, রেল বন্ধর পর থেকে। তার ফলে অনেকেই শহরে, বিশেষ করে ডোমেস্টিক হেল্প যারা আছেন, গৃহ পরিচারিকা, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে বনগা লাইন থেকে শুরু করে এইসব জায়গা থেকে শহরে আসতেন কাজ করতে, তারা আসতে পারছিলেন না। এমনকি অনেক ধরনের খেটে খাওয়া মানুষ, নির্মাণ শ্রমিক থেকে শুরু করে আপনার যারা কুরানি জিনিস কিনে থাকেন সেই সব মানুষরা বলা যায়, এবং হকার ভেন্ডাররা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হকাররা, আমি রেলের হকারের কথা বলছি না, কলকাতা শহরে প্রায় 5 লাখ হকার থাকেন, তাদের একটা বড় অংশ শহরতলি থেকে রোজ আসা যাওয়া করেন। তাদের পক্ষে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল অর্থনৈতিকভাবেই। তাদের অনেকেই কিন্তু আসতে পারছিলেন না, দোকান খুলতে পারছিলেন না এবং তাদের জীবন জীবিকা বিপন্ন হচ্ছিল। সেই তাদের ক্ষেত্রে আজকে একটা বলতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকারি পর্যায়ে নেওয়া হয়েছে। কিন্তু এখনো কিছু কিছু কাজ বাকি, যেমন ধরুন হকার এবং ভেন্ডারদেরকে এখনো পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি। এখন এইখানে অনেক মানুষের কিন্তু এখনো কর্মসংস্থান, প্রায় লক্ষাধিক মানুষ এই হকারি এবং ভেন্ডারি করে চালায়। কারণ পশ্চিমবঙ্গের অদ্ভুত একটা পরিস্থিতি আপনাদের বলি, যে 3 দশকে কিন্তু সরকারি চাকরির মাধ্যমে কিন্তু লোকের জীবন জীবিকা চলে না। স্থায়ী চাকরির বদলে অস্থায়ী চাকরি। আসবো নববাবু, এই চাকরির প্রসঙ্গে অবশ্যই আসবো, তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে আপনি যে প্রস্তাব রাখছেন সেই জায়গা থেকে আমি একটু ডক্টর পান্ডের কাছে যাব, যে আজ আরও একটি বড় সিদ্ধান্ত হয়েছে, রেলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অফিস টাইমে শিয়ালদহ এবং হাওড়া যে 2টি শাখা, সেই 2টি মেন শাখাতে 95% ট্রেন চলবে অফিস টাইমে। ফলে ট্রেনের সংখ্যা বাড়বে, হয়তো আমরা ধরে নিতে পারি তাতে ভিড় হয়তো একটু কমবে। কিন্তু এই যে নববাবু যে কথাটি বলছিলেন, যে হকার যারা প্ল্যাটফর্মে দোকান করেন তাদেরকে এখনো পর্যন্ত রেল কিন্তু অনুমতি দেয়নি। যদি সত্যি সেগুলো অনুমতি হয়ে যায় এবং ট্রেনের সংখ্যা বাড়লে, আজকে বনগা লোকালের আমরা যে চিত্র দেখলাম সেই চিত্র যদি কয়েকদিনের মধ্যে আরও বাড়তে শুরু করে, তাহলে এই স্বাস্থ্যবিধি মেনে কি সত্যি ট্রেনে চলাচল করা সম্ভব? আর যদি তা না হয় তাহলে কি এই মুহূর্তে করোনার কাছে আমরা হেরে যাব? না, এটা তো যেটা বলার, আমি সমীরণ বাবু এবং নববাবুর কথা ধরেই বলবো যে প্রথমে দেখতে হবে দুটো অ্যাসপেক্ট। রেল যে খুলে দেওয়া হলো, এর একটা দিকে রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে গভর্নমেন্ট রয়েছে, অন্যান্য অফিসিয়ালস রয়েছে, তাদের কিছু ডিসিশন আছে, সেগুলো ইমপ্লিমেন্ট করার ব্যাপার রয়েছে। আরেকটা হচ্ছে রেলে যারা যাচ্ছে, অর্থাৎ যাত্রীরা। প্রথমেই আমাদেরকে জানতে হবে যে কেন খোলা হলো। যাত্রীরা যারা যাচ্ছে তারা কি কেউ কলকাতায় এসে দুর্গাপূজা বা কালী পূজার ঠাকুর দেখতে যাচ্ছে? সেরকম তো নয়। আমরা দুদিনে যা দেখেছি, ইনফ্যাক্ট এর পরেও যেটা হবে, যে পুরোপুরি কিছু মানুষ যারা জীবিকা, মোস্টলি জীবিকার জন্য এখানে আসবে, তারাই হচ্ছে এইটার জন্য রেলটাকে ব্যবহার করছে। সুতরাং তাদের এটা জীবিকা নির্বাহ, আমাদেরকে সমস্ত দিক থেকে হেল্প করবার জন্যই সেটা করবার চেষ্টা করতে হবে। এটা আপনি বলছেন যে কিছুই মানা হচ্ছে না, অনেক ক্ষেত্রেই ট্রেনে উঠে মাস্ক খুলে দেওয়া হচ্ছে, অথবা যে একটা ডিস্ট্যান্সিং মেনটেন করা উচিত, একটা সিটে কতজন বসবে, সবাই জানলার কাছে দরজার কাছে ভিড় করাচ্ছে, সেটা তো অবশ্যই করতে হবে। কিন্তু
সেটার কি অ্যাডমিনিস্ট্রেশন করতে পারবে? আমার মনে হয় না সেখানে অ্যাডমিনিস্ট্রেশন কিছু করতে পারবে। প্রত্যেকটা ট্রেনের কামরায় একজন করে চেকার বা দুজন করে পুলিশ দেওয়ার সম্ভাবনা কিন্তু নেই। অ্যাডমিনিস্ট্রেশন যেটা করতে পারে, যেটা আপনার কাছে আমি শুনলাম যে প্রথমে শুরু হয়েছিল যে 80% যেটা আমাদের ক্যাপাসিটি সেই রেলটা চালানো হবে, পরবর্তীকালে অফিস আওয়ার্সে 95% করা হচ্ছে। আমার মনে হয় এই যে প্রবলেম, এটাকে ট্যাকেল করতে গেলে আমাদের 95%, দিস ইজ আ স্পেশাল সিচুয়েশন, এখানে আমাদের নর্মাল পার্সেন্টেজের থেকে বেশি ট্রেন চালাতে হবে। তাহলেই কিন্তু আমরা যে একটা, যদি লোক কম থাকে ডিস্টেন্সিং অটোমেটিক্যালি মেনটেন হবে। সুতরাং সেক্ষেত্রে আমার মনে হয় 95 কেন, উই শুড গো বিয়ন্ড 100%। আমার ক্যাপাসিটির ম্যাক্সিমাইজ করে যত সম্ভব বেশি ট্রেন দিলে সেই দিক থেকে একটা ট্যাকেল করার সম্ভাবনা রয়েছে। আর 2 নম্বর হচ্ছে, আমরা যদি নিয়ম না মানি, আমাদের যদি এই ধারণাটা ক্লিয়ার না হয়ে থাকে যে যা করা হচ্ছে সেটা আমাদের ভালোর জন্যই করা হচ্ছে, আমি আরেকজনের ঘাড়ে উঠে পড়লে তার যেমন ক্ষতি আমার নিজেরও ক্ষতি, আমি মাস্ক না পরলে তার যেমন ক্ষতি আমারও ক্ষতি, এই জিনিসটা যদি আমরা নিজেরা না বুঝতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না অ্যাডমিনিস্ট্রেশন এখানে খুব একটা ফাইন করে বা কিছু করে কিছু করতে পারে। কারা উঠছে, তাদের কাছে তো ফাইন দেওয়ার ক্যাপাসিটি নেই। সেখানে যদি আমি 500 টাকা বা 1000 টাকা ফাইন করে দিই, সেক্ষেত্রে আমার মনে হয় এটা সলিউশন হবে না। আমাদের কি করণীয়, আমরা আরো বেশি করে মাইকিং করে এবং অন্যান্য ভাবে যদি বলে করতে পারি, এবং সাডেন ভিজিট, অন্যান্য আরো নতুন ইনোভেটিভ টেকনিক আমাদের অ্যাপ্লাই করে তাদের আরো কাছাকাছি গিয়ে তাদেরকে বোঝানো দরকার যে কেন এটা করানো হচ্ছে, এর কি কনসিকুয়েন্সেস হতে পারে, সেটা করা যেতে পারে। কিন্তু সচেতন কিন্তু যাত্রীকেই হতে হবে, একেবারে সচেতন যাত্রীকে হতে হবে। আমি আবার একটু নববাবুর কাছে ফিরবো এই প্রশ্নটা রেখে, যে যতদিন না পর্যন্ত ভ্যাকসিন বেরোচ্ছে ততদিন পর্যন্ত কি আমাদের মধ্যে এই যে একটা একে অপরকে সন্দেহ করা, অর্থাৎ যে কথাটা আপনি বলছিলেন যে সমস্ত পরিচারিকারা বিভিন্ন গ্রামান্তর থেকে এসে শহরের বিভিন্ন বাড়িতে কাজ করেন, বা যারা এই রকম দৈনিক লেবারে কাজ করেন, বা যারা ছোট ছোট দোকানে কাজ করেন, তাদের যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রে এই রকম একটা সন্দেহের আবহ যদি থাকে, তাহলে কি সেটা সত্যি বাস্তবায়িত হবে? সেই কাজ কি তারা সেখানে পাবেন, ফিরে পাবেন সেই কাজ? কি মনে হয় আপনার? না দেখুন, কাজ তো অনেকেই হারিয়েছে। এই ধরনের একটা সন্দেহ অবিশ্বাসের জায়গা থেকে কিন্তু কর্মসংস্থানের জায়গাটা, বিশেষ করে যারা দৈনিক অসংগঠিত শ্রমিক, যাদের সেই অর্থে অসুরক্ষিত আমরা বলি, আনপ্রোটেক্টেড বলি, তারা এই ধরনের কাজ তারা হারিয়েছেন এবং আগামী দিনেও হারাবেন পরিস্থিতিটা যেখানে আছে। কিন্তু তার মধ্যেও ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয়, পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্যেও যেরকম আছে এখানেও তাই, এবং একটু বেশি বলতে পারা যায় যে এখানে কিন্তু সরকারি চাকরি, স্থায়ী ধরনের কাজ, এটা পশ্চিমবঙ্গে আমাদের হিসেব মতো 2,15,00,000 মানুষ কোনো না কোনো কাজে যুক্ত। এর মধ্যে আপনার ধরুন বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে 25 লাখের হচ্ছে কর্মসংস্থান যেটা আছে সরকারি বেসরকারি ক্ষেত্রে, সেটা স্থায়ী ধরনের কাজ, তাদের বিনিময়ে তাদের পেনশন আছে, গ্র্যাচুইটি আছে, পিএফ আছে, ইএসআই আছে, ইত্যাদি ইত্যাদি আছে। আর বাকি এই 1,90,00,000 মানুষ যারা কোনো না কোনো কাজে যুক্ত, তাদের কিন্তু কোনো কিছুই নেই। তো এই মানুষদের কিন্তু বলাই যায় যে তুমি কাল থেকে এসো না, তোমার আর কাজ নেই। এদেরকেই সমস্যা হচ্ছে যে ধরুন একটা, এরা মাইনে পায় যা টাকা, যে টাকা এরা রোজগার করে, সেই টাকায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ধরুন আমাদের এখানে এখন আপনি লক্ষণীয়ভাবে দেখবেন এই লকডাউনের পরে যেটা ঘটেছে, যে 10-15 মাইল পর্যন্ত, কিলোমিটার পর্যন্ত মানুষ কিন্তু অনেক আছে যে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে এই ধরনের ডোমেস্টিক হেল্প, তারা দেখবেন তারা কিন্তু কর্মসংস্থানের জন্য তারা সাইকেল ব্যবহার করছেন। কিন্তু সবাই পারবেন না, একটা বিশেষ বয়স ছাড়া তো পারা সম্ভব নয়। তো ফলে যেটা হচ্ছে কি এমনিতেই তাদের শহরে আসা, সদরে আসা পরিমাণটা কমছে, সংখ্যাটা কমছে। তার ফলে কিন্তু সামগ্রিকভাবে খাবারের দোকান, শহরে যে খাবারের দোকান, শহরে যে আপনার ধরুন অন্যান্য যে ধরনের একটা চিকিৎসা নিতে এলে যে মানুষ যে বিভিন্নভাবে সুবিধা, বিভিন্ন দোকানপত্র যে চালু দোকান ইত্যাদি ইত্যাদি ব্যবসাপত্র, সামগ্রিকভাবে কিন্তু অর্থনীতিটা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। কারণ পশ্চিমবঙ্গে 3 দশকে আপনি যদি দেখেন, আপনার তথ্য বলছে যে এই 3 দশকে দোকান, কর্মচারী এবং ছোট ছোট এস্টাবলিশমেন্টে কর্মসংস্থান পেয়েছে 90 লক্ষ মানুষ। এই 90 লক্ষ মানুষ তারা ছোট কারখানায় কাজ করেন, তারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে এই 90 লক্ষ শ্রমিক, কর্মচারী, শ্রমজীবী মানুষ, তাদের একটা বিরাট অংশের মানুষের কিন্তু
নির্ভরশীল হচ্ছে তাদের বাসস্থান কর্মস্থানের গায়ে গায়ে নয়, তাদের অনেকটা দূরত্বেই যাতায়াত করে রেগুলার কাজ করতে হয় অথবা সেখানে থেকে কাজ করতে হয়। তো এইরকম একটা পরিস্থিতিতে এই ধরনের মানুষের কাছে রেল একটা অবলম্বন এবং বড় আকারের অবলম্বন এবং সস্তার পরিবহন, আমি একদম সহজ কথা বলছি, সস্তার পরিবহন। যেমন তার ফলে কিন্তু এই ধরুন কোলে মার্কেটে আমাদের যে সবজি বিক্রি হয় বা ফল বিক্রি হয় বিভিন্ন জায়গায়, দেখবেন এইটা কিন্তু শহরতলি থেকে সমস্ত রকমভাবে ট্রেনের মাধ্যমে আসে এবং অনেকভাবে সেটাকে কিন্তু ট্রাকে আনতে গেলেই কিন্তু খরচ অনেক বেড়ে যাচ্ছে এবং দাম অনেক বাড়তি হয়ে যাচ্ছে। এই যে পথ পরিবহনের থেকে রেল পরিবহন, এই সমস্ত দিক দিয়ে পণ্য আনা, মানুষ আনা, মানুষের যাতায়াত সব মিলিয়ে কিন্তু যাত্রী পরিবহন থেকে শুরু করে সব দিক দিয়েই কিন্তু রেল অনেক সহজলভ্য এবং আরো সেই কারণেই এবং এই কারণেই আমি আবারও বলছি, ভেবে দেখতে হবে জীবিকাকে কতদিন, 7.5 মাস আপনারা প্রথমে আলোচনায় বলছিলেন বলে বলছি। 1974 সালে রেল ধর্মঘটের সময়কাল ছাড়া স্বাধীনতার পরে রেলের এতদিনের বন্ধের ইতিহাস কিন্তু নেই সারা দেশের ক্ষেত্রে। এই যে 7.5 মাস ধরে রেল বন্ধ, এই 1974 সালে রেল ধর্মঘট হয়েছিল, সেই সময় অল্প কিছুদিনের জন্য বন্ধ ছিল। তো এইখানে দাঁড়িয়ে কিন্তু জীবিকার প্রশ্নটা হকার ভেন্ডারদেরও আছে। ফলে রেলে যদি যাত্রীরা চলাচল করতে পারে, সোশ্যাল ডিস্টেন্স যাই হোক, যেভাবেই হোক না কেন ব্যবস্থাপনার মধ্যে দিয়ে, সারা দিনের জন্য না হলেও অফিস টাইমে না হলেও যদি আমি ভেন্ডারদের, কিছু কিছু ক্ষেত্রে হকারদের, কিছু কিছু অঞ্চলে স্টেশনের হকারদের অন্ততপক্ষে সেখানে আমি গাড়িতে উঠতে না দিলেও স্টেশনে তারা বিক্রি করতে পারবে নির্দিষ্ট একটা জায়গায়, এরকম ভাবে যদি কিছু মানুষের জীবিকাকেও অন্ততপক্ষে অনুমতি দেওয়া যায়, আমার মনে হয় লক্ষ লক্ষ হকার এবং ভেন্ডার যারা এখনো পর্যন্ত কর্মসংস্থান হারিয়েছে রেলের এই বন্ধের ফলে, চালু অবস্থাতেও তাদের কথা বিবেচনার মধ্যে অল্প স্বল্প হলেও রেস্ট্রিক্টেড টাইমে হলে হতে পারে তাদের অফিস টাইমে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আমাদের এই আলোচনা চলবে নববাবু, আমাদের এই আলোচনা চলবে, আমরা আলোচনার আরো গভীরে যাব। তবে সময় বলছে এখন একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন।